কল্পনা করুন, আপনি হাঁটছেন এমন এক শহরের রাস্তায় যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে ইতিহাসের হাজার বছরের গল্প। একদিকে দাঁড়িয়ে আছে ৭০০ বছরের পুরনো রাজপ্রাসাদ, অন্যদিকে ধোয়া ওঠা কফির কাপে জমে উঠেছে পৃথিবীর সেরা কফি সংস্কৃতি। চারপাশে ভেসে আসছে মোজার্টের সুর, যেন পুরো শহরটাই একটা জীবন্ত সিম্ফনি। এটা কোনো রূপকথার দেশ না, এটা হলো অস্ট্রিয়া। মাত্র ৯২ লক্ষ মানুষের ছোট্ট এই দেশটা একসময় এমন এক সাম্রাজ্যের কেন্দ্র ছিল যেখান থেকে নিয়ন্ত্রণ করা হতো পুরো ইউরোপের রাজনীতি। হ্যাবসবার্গ সাম্রাজ্যের অধীনে ছিল কোটি কোটি মানুষ, আর তাদের ক্ষমতার প্রভাব পৌঁছে গিয়েছিল বিশ্বের নানা প্রান্তে। কিন্তু আজকের অস্ট্রিয়া শুধু ইতিহাসের পাতায় আটকে নেই। এটাই সেই দেশ যার রাজধানী ভিয়েনা বারবার নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে। এখানে আছে তুষারে ঢাকা আল্পস পর্বতমালা, শত বছরের পুরনো সঙ্গীতের ঐতিহ্য, রহস্যময় দুর্গ আর এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানব মধ্য ইউরোপের এই অসাধারণ দেশ অস্ট্রিয়া সম্পর্কে। জানব এর রাজধানী, জনসংখ্যা, ভাষা, অর্থনীতি, ইতিহাস এবং ধর্ম সম্পর্কেও। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। স্থলবেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিechtenstein। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির ৩/৪ এলাকায় পর্বতময়। এটি ইউরোপের ৬টি রাষ্ট্রের অন্যতম যারা স্থায়ীভাবে নিরপেক্ষতা ঘোষণা করেছে। অস্ট্রিয়ার মোট আয়তন ৮৩,৮৭৮ বর্গ কিলোমিটার বা ৩২,৩৮৫ বর্গ মাইল। অস্ট্রিয়া ১৯৫৫ সাল থেকে জাতিসংঘের এবং ১৯৯৫ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। অস্ট্রিয়া অতীতে হাবসবুর্গ রাজাদের অধীনস্থ একটি বিস্তৃত শক্তিশালী সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল। ভিয়েনা ছিল সেই সাম্রাজ্যের রাজকীয় রাজধানী। ভিয়েনা এখনও বিশ্বের অন্যতম প্রধান শহর হিসেবে আদৃত। এর রাজকীয় রূপ, অসাধারণ বারোক স্থাপত্য, সঙ্গীত ও নাট্যকলা জগৎ বিখ্যাত। ভিয়েনা বর্তমানে অস্ট্রিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি তুলনামূলক ছোট কিন্তু ঘন বসতিপূর্ণ দেশ। বর্তমানে অস্ট্রিয়ার জনসংখ্যা প্রায় ৯২ লাখ বা ৯.২ মিলিয়ন। এর প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় ১০৮ জন লোক বসবাস করেন। জনসংখ্যার প্রায় ৫৮% শহরাঞ্চলেই বাস করেন। রাজধানী ভিয়েনাতেই প্রায় ১৯ লাখ মানুষের বসবাস, যা মোট জনসংখ্যার প্রায় ২০%। জনসংখ্যার বড় একটি অংশ জাতিগতভাবে অস্ট্রিয়ান জার্মান। এছাড়াও তুর্কি, সার্বিয়ান, বসনিয়ান ও ক্রোয়েশিয়ান অভিবাসীরা উল্লেখযোগ্য সংখ্যালঘু গোষ্ঠী গঠন করেছেন। অস্ট্রিয়া একটি বার্ধক্যমুখী জনগোষ্ঠীর দেশ। গড় বয়স প্রায় ৪৪ বছর এবং জন্মহার তুলনামূলকভাবে কম। সাম্প্রতিক দশকগুলোতে মধ্যপ্রাচ্য ও বলকান অঞ্চল থেকে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই দেশটিতে। অস্ট্রিয়াতে মূলত জার্মান ভাষার একটি পরিবর্তিত রূপ ব্যবহৃত হয়। এর নাম অস্ট্রীয় জার্মান। জার্মান ভাষায় এর নাম শোনব্রুনার ডয়স, অর্থাৎ রাজকীয় প্রাসাদের জার্মান। অস্ট্রীয় জার্মান বর্তমান আদর্শ জার্মান ভাষা থেকে বেশ কিছু দিক থেকে আলাদা। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত স্বরধ্বনি আদর্শ জার্মান ভাষায় উচ্চারিত হয়, অস্ট্রীয় জার্মান ভাষায় সেগুলি উচ্চারিত হয় না।
কিংবা সামান্য ভিন্নভাবে উচ্চারিত হয়। অস্ট্রীয় জার্মান ভাষায় নিজস্ব প্রত্যয়েরও ব্যবহার আছে। এছাড়া বলা হয়ে থাকে যে অস্ট্রীয় জার্মান খানিকটা নাসিক্য স্বরে বলা হয়ে থাকে। এই দেশের জনসংখ্যার প্রায় ৮৮% লোক জার্মান ভাষায় কথা বলেন, যা দেশটির সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। অস্ট্রীয় জার্মান ভাষার উপভাষাগুলিকে আলেমানীয় উপভাষা ও দক্ষিণ বাভারীয় উপভাষা এই দুই ভাগে ভাগ করা যায়। আলেমানীয় উপভাষা দেশটির পূর্বের ১/৩ প্রচলিত, আর দক্ষিণ বাভারীয় উপভাষাগুলি দেশের বাকি অংশে ব্যবহৃত হয়। আলেমানীয় উপভাষাগুলি সুইজারল্যান্ডের জার্মান ও দক্ষিণ পূর্ব জার্মানির ভাষাগুলির সাথে তুলনীয়, আর দক্ষিণ বাভারীয় উপভাষাগুলি জার্মানির বাভারিয়ার বা বায়ার্নের ভাষাগুলির সাথে তুলনীয়। এছাড়াও অস্ট্রিয়ায় অনেকগুলি সংখ্যালঘু সম্প্রদায় নিজস্ব ভাষায় কথা বলে থাকে। এগুলির মধ্যে অন্যতম হল ক্রোয়েশীয়, স্লোভেনীয়, হাঙ্গেরীয়, চেক, স্লোভাক এবং জিপসি ভাষাসমূহ। অস্ট্রিয়া ইউরোপের একটি সমৃদ্ধ ও উন্নত অর্থনীতির দেশ। এটি একটি মিশ্র বাজার অর্থনীতি অনুসরণ করে এবং ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য। অস্ট্রিয়ার মোট জিডিপি প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। মাথাপিছু আয় প্রায় $৫৫,০০০, যা বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। অস্ট্রিয়ার অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন। আল্পস পর্বতমালা ও ভিয়েনার ঐতিহাসিক স্থাপত্যে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করে। শিল্প ও উৎপাদনের মধ্যে যন্ত্রপাতি, ইস্পাত, রাসায়নিক পণ্য ও অটোমোবাইল যন্ত্রাংশ উৎপাদনে অস্ট্রিয়া অগ্রগামী। অস্ট্রিয়ার জিডিপির প্রায় ৭০% আসে সেবা খাত থেকে। অর্থনীতিতে কৃষির অবদান ছোট হলেও মানসম্পন্ন কৃষিপণ্য রপ্তানিতে দেশটি বেশ সক্রিয়। জার্মানি অস্ট্রিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে অস্ট্রিয়ার মোট বাণিজ্যের বড় অংশ সম্পন্ন হয়। মুদ্রা হিসেবে ২০০২ সাল থেকে অস্ট্রিয়া ইউরো ব্যবহার করে আসছে। বেকারত্বের হার ইউরোপের মধ্যে তুলনামূলকভাবে কম, যেটা প্রায় ৪-৫% মাত্র। সামগ্রিকভাবে অস্ট্রিয়া একটি স্থিতিশীল, উচ্চ আয়ের এবং সামাজিক কল্যাণমুখী অর্থনীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত। অস্ট্রিয়ার ভূখণ্ডে মানব বসতির ইতিহাস অত্যন্ত প্রাচীন। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে সেল্টিক জাতিগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করে এবং নরিকুম নামে একটি রাজ্য গড়ে তোলে। পরবর্তীতে রোমানরা এই অঞ্চল দখল করে এবং এটি রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়। রোমান সাম্রাজ্যের পতনের পর হুন, গথ ও অন্যান্য জার্মানিক জাতিগোষ্ঠী এই অঞ্চলে প্রবেশ করে। ৯৭৬ সালে হ্যাবসবার্গ রাজবংশের পূর্বপুরুষ বাবেনবার্গ পরিবার অস্ট্রিয়ার শাসনভার গ্রহণ করে। ১২৭৩ সালে হ্যাবসবার্গ রাজবংশ ক্ষমতায় আসে এবং দীর্ঘ ৬০০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রিয়া শাসন করে। হ্যাবসবার্গ রাজবংশের অধীনে অস্ট্রিয়া ইউরোপের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। এই সময়কালে অস্ট্রিয়া বর্তমান হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া ও উত্তর ইতালির বিশাল অংশ নিয়ন্ত্রণ করত। ষোড়শ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের সাথে দীর্ঘ সংঘর্ষ অব্যাহত থাকে। ১৬৮৩ সালে ভিয়েনার যুদ্ধে অটোমান বাহিনীকে পরাজিত করা অস্ট্রিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৮৬৭ সালে অস্ট্রিয়া ও হাঙ্গেরি মিলে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য গঠন করে। এটি ছিল তৎকালীন ইউরোপের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্য। এই সময়ে ভিয়েনা ইউরোপের সংস্কৃতি, শিল্পকলা ও বিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ওলফগাং আমাডিউস মোজার্ট, সিগমুন্ড ফ্রয়েড ও গুস্তাভ ক্লিমটের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিরা এই যুগেই বিকশিত হন। ১৯১৪ সালে সারায়েভোতে আর্চডিউক ফ্রান্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়। যুদ্ধে পরাজয়ের পর ১৯১৮ সালে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন ঘটে এবং অস্ট্রিয়া একটি ছোট প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
1938 সালে নাৎসি জার্মানি অস্ট্রিয়াকে সংযুক্ত করে নেয়, যা ইতিহাসে আনসলুস নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর মিত্রশক্তি অস্ট্রিয়া দখল করে। 1955 সালে অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে এবং চিরস্থায়ী নিরপেক্ষতার ঘোষণা দেয়। স্বাধীনতার পর অস্ট্রিয়া দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করে। 1995 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার মাধ্যমে দেশটি ইউরোপীয় রাজনীতি ও অর্থনীতিতে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়। বর্তমানে অস্ট্রিয়া বিশ্বের অন্যতম উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে স্বীকৃত। অস্ট্রিয়া একটি গণতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্র। দেশটির রাজনৈতিক ব্যবস্থা একটি সংসদীয় গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। অস্ট্রিয়া একটি ফেডারেল রাষ্ট্র যা 9টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হলেন চ্যান্সেলর। অস্ট্রিয়ার সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং উচ্চকক্ষ ফেডারেল পরিষদ নিয়ে এটি গঠিত। জাতীয় পরিষদে 183টি আসন রয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়ান পিপলস পার্টি, যেটা একটি মধ্য ডানপন্থী দল; সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, যেটা একটি মধ্য বামপন্থী দল; ফ্রিডম পার্টি, যেটা একটি ডানপন্থী জাতীয়তাবাদী দল; এবং গ্রিনস, যেটা একটি পরিবেশবাদী দল। অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে। 1955 সাল থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃত। তবে 1995 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকে ইউরোপীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর রাজধানী ভিয়েনা জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর হিসেবে কাজ করে। সামগ্রিকভাবে অস্ট্রিয়া একটি স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। অস্ট্রিয়া ঐতিহাসিকভাবে একটি গভীর ক্যাথলিক খ্রিস্টান দেশ। রোমান ক্যাথলিক খ্রিস্টান অস্ট্রিয়ার প্রধান ধর্ম। এর জনসংখ্যার প্রায় 55 থেকে 60% নিজেদের ক্যাথলিক বলে পরিচয় দেন। হ্যাবসবার্গ সাম্রাজ্যের যুগ থেকে ক্যাথলিক চার্চ দেশটির সংস্কৃতি ও রাজনীতিতে বিশাল প্রভাব রেখেছে। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান জনসংখ্যার প্রায় 4 থেকে 5%, মূলত এরা লুথেরান সম্প্রদায়ভুক্ত। ইসলাম অভিবাসন, বিশেষত তুর্কি ও বসনিয়ান মুসলিমদের কারণে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম হয়ে উঠেছে। প্রায় 8 থেকে 10% মুসলিম জনগোষ্ঠী রয়েছে এই দেশে। ধর্মহীন বা আধুনিক যুগে ধর্মহীনতা দ্রুত বাড়ছে। প্রায় 20 থেকে 25% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করেন না। এছাড়াও অস্ট্রিয়ায় হিন্দু, শিখ, বৌদ্ধ ও ইহুদি ধর্মাবলম্বীরাও ক্ষুদ্র সংখ্যালঘু হিসেবে বসবাস করেন। অস্ট্রিয়ার সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং রাষ্ট্র ও ধর্ম আলাদা হলেও ক্যাথলিক চার্চ এখনও দেশের শিক্ষা ও সামাজিক জীবনে বেশ প্রভাবশালী। এখন আসি নামকরা ব্যক্তিত্বে যারা এই দেশেই জন্মগ্রহণ করেছিলেন। ওলফগাং অ্যামাডিউস মোজার্ট, যিনি ছিলেন একজন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় সঙ্গীতকার। তিনি 1756 সালে অস্ট্রিয়ার শ্যালসবার্গ শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ সঙ্গীত প্রতিভার পরিচয় দেন এবং খুব অল্প বয়সেই পিয়ানো ও বেহালা বাজাতে দক্ষ হয়ে ওঠেন। মোজার্ট তার জীবদ্দশায় 600টিরও বেশি সঙ্গীত রচনা করেন, যার মধ্যে অপেরা, সিম্ফনি, কনসার্টো এবং ধর্মীয় সঙ্গীত উল্লেখযোগ্য। তার বিখ্যাত রচনার মধ্যে রয়েছে দ্য ম্যাজিক ফ্লট, ডন গিওভানি এবং দ্য ম্যারেজ অব ফিগারো। তিনি মাত্র 35 বছর বয়সে 1791 সালে মৃত্যুবরণ করেন, কিন্তু তার সঙ্গীত আজও সারা বিশ্বে জনপ্রিয় এবং শ্রদ্ধার সঙ্গে শোনা হয়। এরপর আসি সিগমুন্ড ফ্রয়েড, যিনি ছিলেন একজন বিখ্যাত অস্ট্রিয়ান স্নায়ুবিজ্ঞানী এবং মনোবিশ্লেষণ বা সাইকো অ্যানালাইসিস পদ্ধতির প্রতিষ্ঠাতা। তিনি 1856 সালে জন্মগ্রহণ করেন বর্তমান চেক রিপাবলিক অঞ্চলে, যা তখন অস্ট্রিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। ফ্রয়েড মানুষের মনের গোপন চিন্তা, স্বপ্ন এবং অবচেতন মনের কার্যকলাপ নিয়ে গবেষণা করেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের আচরণের পেছনে অবচেতন মনের বড় প্রভাব রয়েছে।
তার বিখ্যাত তত্ত্বগুলোর মধ্যে রয়েছে অবচেতন মন, ইগো, সুপার ইগো এবং স্বপ্ন বিশ্লেষণ তত্ত্ব। তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক মনোবিজ্ঞানে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও তার কিছু তত্ত্ব আজও বিতর্কিত রয়ে গেছে। এরপর যাকে নিয়ে বলবো তাকে আপনারা সকলেই চিনেন, তিনি হচ্ছেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির একনায়ক শাসক এবং নাজি পার্টি এর নেতা। তিনি 1889 সালে অস্ট্রিয়াতেই জন্মগ্রহণ করেন এবং পরে জার্মান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। হিটলার 1933 সালে জার্মানির ক্ষমতায় আসেন এবং তার নেতৃত্বে ওয়ার্ল্ড ওয়ার II বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তার শাসনামলে লক্ষ লক্ষ ইহুদি ও অন্যান্য জনগোষ্ঠীর ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়, যা ইতিহাসে দ্য হলোকস্ট নামে পরিচিত। তিনি জার্মানিকে শক্তিশালী করার চেষ্টা করলেও তার আগ্রাসী নীতি ও যুদ্ধের কারণে ইউরোপে ব্যাপক ধ্বংস এবং কোটি মানুষের মৃত্যু ঘটে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তিনি আত্মহত্যা করেন। আজকের অস্ট্রিয়া এক সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য। তারা তাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। ভিয়েনা আজও সঙ্গীতের শহর, পর্যটকদের আকর্ষণের কেন্দ্র, কিন্তু এর রাজকীয় প্রাসাদের আড়ালে লুকিয়ে আছে এক জটিল এবং বেদনাদায়ক স্মৃতি। অস্ট্রিয়ার ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি দেশের পরিচয় কেবল তার শ্রেষ্ঠ শিল্প বা সেরা মানুষদের দিয়ে তৈরি হয় না, তার অন্ধকারতম অধ্যায়গুলোও সেই পরিচয়েরই অংশ। মোজার্ট এবং হিটলার দুজনেই অস্ট্রিয়ার ইতিহাসের সন্তান। একজন তার আলোর প্রতীক, অন্যজন তার অন্ধকারের। একটি দেশকে তার শিল্প দিয়ে বিচার করা উচিত নাকি তার অন্ধকার ইতিহাস দিয়ে? আপনার মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান এবং সাথে এটাও জানাতে পারেন পরবর্তী ভিডিওতে কোন দেশ সম্পর্কে জানতে চান। অস্ট্রিয়ার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।